আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যেই এগ্রিগুচ্ছের কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ করছি এবং এখন আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্থাৎ বাও এর কোশ্চেন ব্যাংকগুলোকে সলভ করব। কারণ আমাদের এবছর কৃষির প্রশ্নগুলো কিন্তু বাও করবে, তো অবশ্যই যারা কোশ্চেন করবে সেই টিচারদের আগে কিরকম কোশ্চেন করতো সেটা আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। তাহলে আমরা বুঝবো যে এই বছর আমাদের কিরকম কোশ্চেন আসতে যাচ্ছে, একটু হলেও আমরা অনুমান করতে পারবো। এবং আমরা যখন পড়বো বা এই যে এখন আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের মাথায় ওই মেন্টালিটিটা থাকবে যে আমাকে এই জায়গাগুলো ভালো মতো পড়তে হবে, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। তো এই জন্যই কিন্তু আমরা স্পেশালি আবার এগ্রি করার পরে আবার বাও এর কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ করতেছি। এবং যখনই আমরা একটা করে কোশ্চেন সলভ করব অবশ্যই মাথায় মেলাবো যে যেহেতু আমরা অলরেডি এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ, যে কয়েকটা প্রশ্ন বা কয়টা প্রশ্ন কোন প্রশ্নটা এগ্রিতে আসছিল বা কোন টাইপটা এগ্রিতে আসছিল সেটা আমি তোমাদেরকে বলে দিব, বা তোমরা যারা করছো তারা কিন্তু জানার কথা। সো এই হচ্ছে বেসিক্যালি কথা। এবং আমরা এগ্রিতে প্রতি বছরের একটা করে ভিডিও দিছিলাম, টোটাল 4 বছরের 4টা ভিডিও। বাট বাউতে আমরা টোটাল 2টা ক্লাসের মধ্যেই 4 বছরের প্রশ্ন সলভ করব। এবং আগে তোমার হচ্ছে 25টা করে কোশ্চেন আসতো, তো সেই হিসাবে 4 বছরে 100টা কোশ্চেন আমরা হচ্ছে 2টা ক্লাসে 50টা করে সলভ করব। সো চলো আজকে আমরা বাও এর 2018 সাল লাস্ট যেবার প্রশ্ন তোমার আলাদাভাবে পরীক্ষা হয়েছিল এগ্রিতে, সো সেখানে প্রশ্ন দেওয়া সলভ শুরু করি। সো প্রথম প্রশ্ন বলতেছে যে পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছে শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়। সো যারা আমি তো হচ্ছে প্রশ্নটা সলভ করার আগে প্রশ্নগুলো দেখছি, সো প্রশ্নগুলো দেখার পর আমি দেখলাম যে এত বেশি থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা যদি কারো মেইন বই পড়া না থাকে এবার বাও থেকে তুমি ধরে নিতে পারো যে থিওরিটিক্যাল কোশ্চেন খুব ভালো পরিমাণে আসবে। এবং এগ্রি কোশ্চেন ব্যাংক আমরা যখন সলভ করছি তখন আমরা খুব ভালো মতো কি পাইছি যে ম্যাথে ক্যালকুলেশন ওরকম হার্ড করে নাই, ম্যাথগুলা সব ইজি টাইপ থেকে দিছে, বাট থিওরিটিক্যাল কিন্তু দু একটা কিন্তু মেইন বই থেকে দিছে। সো তোমাকে অবশ্যই কি করতে হবে, মেইন বইটা পড়তে হবে, মেইন বইটা পড়তে হবে, মেইন বইটা পড়তে হবে। কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তুমি মেইন বই ছাড়া কোনো দিকে যেতে পারবে না, সেটা অ্যাডমিশন হোক, এইচএসসি হোক, সব জায়গাতে মেইন বই তোমাকে পড়তেই হবে। আমার কথা কি বুঝতে পারছো? সো যারা এখনো ভাইয়া মেইন বইয়ের ক্লাস সিরিজ দেখো নাই, তোমাদের জন্য কিন্তু মেইন বই সিরিজটা পুরোপুরি ফ্রি করে দেওয়া আছে। যাদের যেই চ্যাপ্টার এখনো বাকি আছে মেইন বইটা নিয়ে বসো, ক্লাসটা করো, 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমার ওই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি প্রশ্ন ব্যাংক করো, প্রশ্ন ব্যাংক করো, প্রশ্ন ব্যাংক করো। আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? সো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে মাছের কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়। এটা পুরাপুরি একদম পরিবেশ রসায়নের বই থেকে উঠাই দিছে যে অ্যালুমিনিয়াম 3+ যখন বৃদ্ধি পায় তখন আলটিমেটলি কি হয়, অ্যালুমিনিয়াম 3+ এর পরিমাণ বৃদ্ধি পাইলে মাছের শ্বাস নেওয়া তখন কি হয়, বাধাপ্রাপ্ত হয়। একদম তোমার হচ্ছে বইয়ের লাইন, পরিবেশ রসায়নের পানির যে দূষণ সেই জায়গাতে আছে। ঠিক আছে? সো এটা একদম মুখস্থ বেস্ট কোশ্চেন, এখানে বোঝার আসলে কিছু নাই। এরপর বেনজিন বলয়ে 2টা প্রতিস্থাপিত মূলক যুক্ত থাকলে কয়টা সমাণু সম্ভব। সো এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, একটু বোঝার চেষ্টা করো যে বেনজিনে তোমার সমাণু কিভাবে বের করবা। ঠিক আছে, বেনজিনের সমাণু বা কিভাবে আসতে পারে। সো চলো এটা একটু পড়ে ফেলি। সো বেনজিনের সমাণু থেকে প্রথমত যদি 2টা সমাণু থাকে, সমাণু যদি 2টা হয় তাহলে একরকম অ্যান্সার আসবে, আর সমাণু যদি 3টা হয় তাহলে একরকম অ্যান্সার আসবে। সো 2টা হইলে যদি বেনজিনে প্রতিস্থাপক 2টা থাকে তাইলে প্রতিস্থাপক 2টা থাকলে সমাণু হবে 3টা, প্রতিস্থাপক 2টা থাকলে সমাণু হবে 3টা, প্রতিস্থাপক 2টা থাকলে সমাণু হবে 3টা। আর প্রতিস্থাপক যদি 3টা থাকে তাহলে কয়টা সমাণু হবে, এটা ডিপেন্ড করতেছে যে ওই 3টা প্রতিস্থাপক কেমন দেখতে। ঠিক আছে, যদি 3টাই এক হয়, ঠিক আছে, 3টা একই হয়, যদি 3টা একই হয় তাহলে সেই ক্ষেত্রে সমাণু হবে 3, সেই ক্ষেত্রে সমাণু হবে 3। যদি 3টা প্রতিস্থাপকের মধ্যে 2টা একরকম হয়, একটা আলাদা হয়, ঠিক আছে, অর্থাৎ 3টার মধ্যে একটা যদি ভিন্ন হয়, 3টার মধ্যে একটা যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে কি হবে, 3টার ক্ষেত্রে একটা যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে সমাণু হবে 6টা, তাহলে সেই ক্ষেত্রে সমাণু হবে 6টা। আর যদি 3টাই ভিন্ন হয়, যেমন ধরো কিরকম, এই যে বেনজিনটা এখানে নিলাম, সো এখানে তুমি ক্লোরিন যুক্ত করলা, ব্রোমিন যুক্ত করলা, আয়োডিন যুক্ত করলা, সো 3টা প্রতিস্থাপকের 3টাই কিন্তু আলাদা। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সমাণু হবে হচ্ছে যদি 3টাই ভিন্ন হয়, যদি 3টা ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে টোটাল সমাণু হবে 10টা, সেই ক্ষেত্রে টোটাল সমাণু
হবে 10টা। তাহলে বেনজিনের সমানতাটা আমি একটু ক্লিয়ার করি, তুমি তার পরীক্ষার হলে 10টা 3টা এগুলো বের করে চেক করবে না, তোমাকে আগে ভাগেই পড়ে যেতে হবে। সো বেনজিনের সমানু যদি 2টা প্রতিস্থাপক থাকে সমানু 3টা, এখানে কোনো কথা নেই। যদি বেনজিনের 3টা সমানু থাকে, 3টার মধ্যে 3টা যদি সেম হয় তাহলে 3টা, একটা আলাদা হইলে 6টা, 3টাই আলাদা হইলে 10টা। ঠিক আছে, তাহলে হচ্ছে বেনজিনের সমানু। আমাদের জিজ্ঞাসা করছে যে বেনজিনে যদি 2টা থাকে তাহলে আর কোনো কথাই নেই, 3টাই হবে, 3টাই হবে। অ্যান্সার কোনটা, কোথায় আছে, যে 3টা। যদি বেনজিনে 2টা প্রতিস্থাপক থাকে তাহলে সমান হবে 3টা, যদি বেনজিনে 2টা প্রতিস্থাপক থাকে সমান হবে 3টা। ক্লিয়ার? এরপরে কোশ্চেন, ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে তোমার হচ্ছে ফরমালিন বলা হয়, কত পার্সেন্ট জলীয় দ্রবণ? সো এটা খুবই ফেমাস একটা কোশ্চেন। আমরা জানি যে নরমালি 30 থেকে 40% যেটা সেটা। সো অপশন তুমি দেখো 30 থেকে 40% নাই, বাট এই যে 37 থেকে 40% দেওয়া আছে। সো এটাও বইয়ের একটা জায়গাতে আছে, 37 থেকে 40%, এটাই হচ্ছে ফরমালিন। বাকি একটাও দেখো 40-এর বেশি হয়ে গেছে, এটা তো 30ও হয় নাই, এটা তো 20ও হয়নি। ঠিক আছে, সো একটাই আছে ওই রেঞ্জের মধ্যে আর কি। সো নরমালি আমরা বলি যে 30 থেকে 40% দ্রবণকে তোমার কি বলা হয়, ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ঠিক আছে, এন্ড এই যে ফরমালিনের কারণে কি হয়, এই যে এই ফরমালিনের কারণে কিন্তু ক্যান্সার হইতে পারে, ফরমালিনের কারণে কিন্তু কি হইতে পারে, ক্যান্সার হতে পারে। সো যখন একটা জিনিস পড়বা তখন অবশ্যই সেখান থেকে আরো কি কোশ্চেন আসতে পারে সেগুলো পড়বা। এই যে ফর্মালডিহাইড কার থেকে, ফরমালিন কার থেকে তৈরি হয়েছে, ফর্মালডিহাইড। ঠিক আছে, সেগুলো জানতে হবে। এরপরে আসো, নিম্নের কোনটি ভিনাইল ক্লোরাইডের সংকেত? ভিনাইল ক্লোরাইড, এই কোশ্চেনটা এগ্রিতে এর আগেও আমরা সলভ করছি, এগ্রিতে অলরেডি আসছে যে ভিনাইল ক্লোরাইডের সংকেত কি। সো ভিনাইল ক্লোরাইড হচ্ছে আর কেউ না, তুমি দেখো তুমি ইথিনকে চিনো না, CH2 ডাবল বন্ড CH2, সেটাকে তোমরা সবাই চিনো, এটাকে বলা হয় ইথিন অথবা ইথিলিন। তোমাদের মনে আছে কিনা যে ভাইয়া ইথিলিনের সংকেতে ভুল করছিলাম, মনে আছে? ইথিলিনকে ভাইয়া ইথেন দিয়ে তোমার হচ্ছে সংকরায়ন বের করছিলাম এগ্রির প্রথম ক্লাসটা, মনে আছে? তার মানে কি দেখো ওই একটা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো এই যে ইথিলিন যেটা, এই ইথিলিনকে তুমি যদি একটা কাজ করো, যে কোনো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দাও, তাহলে এই কার্বনটার একটা হাত ফাঁকা থাকবে না, তাহলে এটা একটা মূলক হইলো। এই যে এই মূলকটার নামই হচ্ছে ভিনাইল মূলক। এই মূলকটার নামই কি, এই মূলকটার নামই হচ্ছে ভিনাইল মূলক। এই মূলকটার নামই হচ্ছে ভাইয়া ভিনাইল মূলক। সো ক্লোরাইড মানে কি, ওই ভিনাইলের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, তাইলে এই যে জাস্ট সিম্পলি CH2 ডাবল বন্ড CHCl, এই যৌগটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি, এই যৌগটার নামই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। দেখছো সিম্পল না? সো এবার তোমাকে বলছে সংকেত কোনটা। সো এভাবে তো দেওয়া নাই, কার্বন হাইড্রোজেন ক্লোরিন এভাবে দেওয়া আছে। সো কার্বন হচ্ছে একটা একটা দুইটা, হাইড্রোজেন হচ্ছে দুইটা একটা তিনটা, ক্লোরিন হচ্ছে একটা, অর্থাৎ C2H3Cl। এইটা হচ্ছে আমাদের সেই আলটিমেটলি অ্যান্সার, ভিনাইল ক্লোরাইডের সংকেত। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে, অ্যান্সার আসতেছে কোনটা, এটা কই নাই নাকি, C2H3Cl, এই যে ডি নাম্বার অপশনে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন আসো, সালফার মোলের পারমাণবিক ব্যাসার্ধ কত? সো এই টাইপের কয়েকটা কোশ্চেন আসছে আমি দেখলাম। সো এই টাইপের যে কোশ্চেন গুলা যে ভাই একদম মুখস্থ নির্ভর কোশ্চেন, এটা তো মূল বইয়ের দাগানো লাইন থেকেও আমি পড়বো না যে সালফার মোলের পারমাণবিক ব্যাসার্ধটা কত। সো এই টাইপের মুখস্থ কোশ্চেন যেটা তুমিও পারবা না, তোমার পাশের জন্য পারবে না, 100-এর মধ্যে 95% বলা পাইনি কিন্তু এগুলো পারবে না। সো এটা সমস্যা নাই, তো সবার থেকেই 1 নাম্বার কমে যাবে। সো এই টাইপের কোশ্চেন আসলে জোর করে দেওয়া দরকার নেই, তুমি আন্দাজে একটা দিয়ে দিলা, ভুল হইলো উল্টা আরো মাইনাস খেলা, কোনো দরকার নেই। ঠিক আছে, তবে সালফারের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হবে হচ্ছে তোমার 104 পিকোমিটার। আমার একে কয়েকটা মুখস্থ আছে, বাট এগুলো একদম পুরোপুরি মুখস্থই রাখতে হবে, বুঝে টুঝে বের করার কোনো উপায় নেই। ঠিক আছে, আবার তোমার আরো কিছু ব্যাসার্ধ মনে রাখতে পারো, যেমন সোডিয়ামেরটা প্রায় আসে। ঠিক আছে, যে সোডিয়ামেরটা হচ্ছে তোমার 186 পিকোমিটার। সো কয়েকটা আর কি মুখস্থ করছিলাম, যেমন সোডিয়াম, ফসফরাস, তো সব এখানে লিখলাম না, তুমি দেখবা যেগুলো আসতে পারে। সো এই টাইপের মুখস্থ বেস কোশ্চেন, এটা তুমিও পারবা না, আবার যে তোমার সাথে পরীক্ষা দিচ্ছে সেও পারবে না, তোমার এটা টেনশন করার দরকার নেই। কিছু কোশ্চেন এরকম আসবে যেটা কেউ অ্যান্সার করতে পারবে না, কথা বুঝতে পারছো? সো এটা একদম পুরো মুখস্থ বেস কোশ্চেন, তুমি যদি পুরো মুখস্থ রাখতে পারো তুমি অ্যান্সার করতে পারবা, নাহলে কিন্তু আমি তোমাকে জোর করতেছি না যে তোমাকে জোর করে আমি মুখস্থ করাবো, যেহেতু অলরেডি একবার আসছে একবার পরে ফেলো, যে 104 একবার পরে ফেলো। এটা সালফার যেহেতু আসছে, তুমি ফসফরাস একবার, অক্সিজেনটা, নাইট্রোজেনটা এগুলো একবার দেখে ফেলো, আশপাশের কয়েকটা, আবার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন একবার করে চোখ বুলায় যাও, একদম মুখস্থ রাখতেই হবে, না পারলে তো কোনো সমস্যা নেই, একবার করে চোখ বুলায় যাও, যদি মিলে যায় চোখে দেখছো লাগে অপশনগুলো দাগাই দাও, নাইলে বাদ দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপর নিচের কোনটি তীব্র ক্ষার ধর্মী অক্সাইড? ভাই তোমাদের মনে আছে কিনা, ভাই বারবার করে বলতেছিলাম যে এই যে প্রথম দিকের যে মৌলগুলা 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ, এরা হচ্ছে ক্ষার।
ধাতু, তাই না? কারণ এটা কি তৈরি করে? ক্ষার তৈরি করে। প্রথমটা হচ্ছে তীব্র ক্ষার ধাতু, দ্বিতীয়টা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, তোমাদের মনে আছে? আর লাস্টের দিকে যারা আছে এই যে 15, 16, 17, এই যে এই গ্রুপের যে মৌলগুলো আছে এদেরকে তুমি পাবো হচ্ছে অ্যাসিডের মধ্যে। সো এরা কি তৈরি করে? এরা হচ্ছে অ্যাসিড তৈরি করে। সো এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারি যে বামের দিকের মৌলগুলা যারা ধাতু ওরা হচ্ছে ক্ষার তৈরি করে, ডানের দিকের মৌলগুলো অধাতু ওরা হচ্ছে অ্যাসিড তৈরি করে। সো এই জন্য এদেরকে আমরা বলি কি, এদেরকে আমরা অর্থাৎ ধাতব অক্সাইড গুলাকে আমরা হচ্ছে বলি এরা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। আর তোমার হচ্ছে অধাতুর অক্সাইড গুলা যেগুলো আছে, অধাতব অক্সাইড, এদেরকে আমরা বলি হচ্ছে অম্লীয় অক্সাইড। ঠিক আছে? সো এই টাইপটা থেকে, এই সিম্পল কনসেপ্ট থেকে অনেক কোশ্চেন আসে। মাঝে মধ্যে জিজ্ঞাসা করে যে বাম থেকে ডান দিকে গেলে ক্ষার বাড়বে না অম্ল বাড়বে, উপর থেকে নিচে গেলে ক্ষার বাড়বে না অম্ল বাড়বে। সো তুমি একটু চিন্তা করে দেখো, আবার এই কোশ্চেন অ্যান্সার করতে গেলে আমাদের এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। সো তুমি দেখো বাম দিকে আছে ক্ষার, ডান দিকে আছে অ্যাসিড। তো তুমি যত বাম থেকে ডান দিকে যাবা তত তুমি ক্ষারের থেকে অ্যাসিডের দিকে যাবা। সো ক্ষার কমে যাবে, অ্যাসিড বেড়ে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখো, যতই তুমি বাম থেকে ডানে যাচ্ছ অম্লের দিকে যাচ্ছ, অম্ল, তার মানে অম্লীয় ধর্ম বাড়বে। আর যদি বাম থেকে ডান দিকে অম্ল বাড়ে, তোমরা সবাই জানো বাম থেকে ডানে যা হয় উপর থেকে নিচে হয় তার উল্টা। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে ক্ষার বাড়বে, উপর থেকে নিচের দিকে গেলে ক্ষারীয় ধর্ম বাড়তে থাকবে। সো এইবার তোমাকে প্রশ্ন করছে নিচের কোনটা তীব্র ক্ষারধর্মী অক্সাইড? এখানে আছে N2O5, এই যে লাস্টের দিকের এগুলা। সো এগুলা তো ক্ষারই না, এগুলো তো অ্যাসিড। সো এটা তো অপশন থেকে এমনি বাদ। তারপরটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকনও বাদ। তুমি জানো সিলিসিক অ্যাসিড তৈরি করে, সো এ তো ক্ষার তৈরি করে না, বাদ। আছে দুইজন, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম, সো তুমি জানো যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম একই বরাবর আছে বাম থেকে ডানে। সো সোডিয়ামও ক্ষার তৈরি করে, ম্যাগনেসিয়ামও ক্ষার তৈরি করে। সো তুমি দুইভাবে অ্যান্সার করতে পারবা। প্রথম লজিক হচ্ছে এটা যে ভাই ও তো 1 নাম্বার গ্রুপে আছে, সো হচ্ছে তীব্র ক্ষার, সো এটা হচ্ছে অ্যান্সার। অথবা তুমি চিন্তা করে দেখো, যত বাম থেকে ডান দিকে যাবো ক্ষার কমে যাবে, অম্ল বেড়ে যাবে। সো অম্ল সোডিয়ামই অ্যান্সার। সো অ্যান্সার একটাই আসতেছে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে Na2O। তুমি যেমনি অ্যাপ্লাই করো না কেন অ্যান্সার একটাই আসবে যে সোডিয়ামটা বেশি ক্ষারধর্মী, সো দেখছো একটা প্রশ্নের মধ্যে কতগুলা কনসেপ্ট সুন্দর মতো লুকায় আছে। এই হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, যেটাকে আমরা বলি অ্যানালাইসিস। নট অনলি সলভ, যে তুমি সলভ করলা এই প্রশ্নের অ্যান্সার জানো তাইলেই হচ্ছে না, এরকম না। তুমি একটা কনসেপ্ট জানো কিনা, তুমি এই কনসেপ্টটা জানো, তার মানে এখান থেকে 100 এমসিকিউ আসলে তুমি পারবা, এটাকে আমরা বলি কনসেপ্ট। কথা বুঝতে পারছো? কোন মৌলটি ইলেকট্রন শক্তি বেশি? কয়বার করে আসছে? অ্যাগ্রিজিস্ট্রিতে এই কোশ্চেনটা 2বার করে আসছে। লাস্ট যে ক্লাসটা দিছি ভাইয়া অ্যাগ্রি, যে লাস্ট ক্লাসটা 19-20 সালে, সেখানেও দেখবা যে ইলেকট্রন শক্তির ক্রম আসছিল না, যে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আবার এটা আসছিল না কোনটা ইলেকট্রন শক্তি বেশি, সো একই ক্লোরিন হবে। যে দুনিয়ার সবথেকে বেশি ইলেকট্রন শক্তি মৌল হচ্ছে ক্লোরিন। সো এই হচ্ছে কনসেপ্ট। এরপর ইলেকট্রন শক্তি সঠিক ক্রম কি? লাস্ট ক্লাসে করছি যে ইলেকট্রন শক্তির সঠিক ক্রম কি। সো ইলেকট্রন শক্তি সঠিক ক্রম কি? আর কতবার করব বলো? যে ক্লোরিন সবথেকে বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। ঠিক আছে? সো খুবই সিম্পল একটা কোশ্চেন। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ক্লোরিন, যেখানে আগে আছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন, মৃৎশিল্পে মাটির পিএইচ কত রাখা প্রয়োজন? কি ভাই কতগুলা মুখস্থ কোশ্চেন পাইছো? এগুলা মূল বই পড়া ছাড়া কি দেওয়া সম্ভব? কোনোভাবেই দেওয়া সম্ভব না। সো এই যে এই কোশ্চেন আনসার করার জন্য অবশ্যই তোমাকে রাসায়নিক পরিবর্তনের পিএইচ, যে চার্জ, টুথপেস্টের পিএইচ, রক্তের পিএইচ, দুধের পিএইচ, এগুলো পড়তেই হবে, কিচ্ছু করার নাই। মৃৎশিল্পের পিএইচ, জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ আসছে অলরেডি অ্যাগ্রিতে, তাই না? সো এই যে এইসব থেকে তো ইন্সপায়ার্ড, এসব জায়গা থেকে তো কোশ্চেন আসে। সো মৃৎশিল্পের পিএইচ এটা হচ্ছে 6 থেকে 6.5, এগুলো আসলে মনে রাখতে হবে। ঠিক আছে? এবং মৃৎশিল্পের পিএইচ এর সাথে আরো একটা গুরুত্বপূর্ণ পিএইচ এর মান বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে যে চামড়া ট্যানিং, যেটা চামড়া ট্যানিং, এটা একটু মনে রেখে দাও যে চামড়া ট্যানিং এর যে পিএইচ এর মান সেটা 3.5 থেকে তোমার হচ্ছে 4.5 এর মধ্যে। ঠিক আছে? এগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? ওকে, এরপর নিম্নের কোনটির ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়? কোথায় তোমার হচ্ছে বিয়োজন বা আলফার ভ্যালুটা বেশি? কোন ঘনমাত্রা সি তে আলফার ভ্যালুটা বেশি? এবং এখানে সব দুর্বল অ্যাসিড দেওয়া আছে। তো তোমার কি অসওয়াল্ডের লৌহকরণ সূত্রটা মনে পড়ে? যে অসওয়াল্ড কি বলছিল? যে বিয়োজনের মাত্রা আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c, বা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক
অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অথবা তোমরা এই সূত্রটা দেখছো না যে আলফা ইজ ইকালস টু √(ka/c) অথবা kb/c। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কি জানতাম যে ঘনমাত্রা যত বেশি বিয়োজন তত কম, কারণ একটার ব্যস্তানুপাতিক। সো এখানে বলছে কোথায় বিয়োজন বেশি। সো আমরা জানি বিয়োজন বা আলফা যদি বেশি পাইতে চাই তাহলে ঘনমাত্রা লাগবে কম, তাহলে এখানে সব থেকে কম কোনটা? 0.01, 0.001, 0.0001 আর 10⁻⁵ মানে 4টা 01, কারণ এখানে 10⁻⁵ আছে, তার মানে 4টা 0-এর পরে একটা 1। সো এটা সব থেকে ছোট, এটা কিন্তু দেখছো চালাকি করে দিয়ে রাখছে, সেগুলো আসলে বুঝতে হবে। সো 10⁻⁵ সব থেকে ছোট, তার মানে এখানে বিয়োজন মাত্রা আলফা সব থেকে বেশি। এটা কার ফর্মুলা? অসওয়াল্ডের লঘুকরণ ফর্মুলা। ঠিক আছে, এরপর নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়? এই যে শর্ট সিলেবাসের বাইরের একটা কনসেপ্ট থেকে কোশ্চেন আসছে। তোমাদের তাপ রসায়ন থেকে আমি বারবার করে বলছি যে তোমাদের তাপ রসায়নের মেইন বই সিরিজের ক্লাসটা যদি দেখো, ওইখানে আমি শর্ট সিলেবাসের বাইরে থেকে বেশিক্ষণ না, সর্বোচ্চ তোমার 4 থেকে 5 মিনিট পড়াইছি তাপ রসায়নের পার্টটা, যে আউট সিলেবাস। ওই 4 থেকে 5 মিনিট থেকেই কোশ্চেন আসবে 100%, কারণ ওগুলাই আসে যে কোনটির মান সর্বদা ঋণাত্মক হয়? ভাই দহন তাপের মান সর্বদা ঋণাত্মক হয়, কারণ একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ভাই কোনটির তাপ উৎপাদী? ভাই ঘনীভবন তাপ উৎপাদী। ভাই প্রশমন অ্যাসিড ক্ষারে যে প্রশমন তাপগুলো আছে না, ওইখান থেকে কোশ্চেন আসবে, এগুলাই আসে ঘুরে ফিরে, এগুলাই আসে। ঠিক আছে, সো কোনটি সর্বদা ঋণাত্মক হয়? দহন তাপ সর্বদা ঋণাত্মক হয়, কারণ দহন তাপ একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেলএইচ এর ভ্যালুটা কি? নেগেটিভ। কথা বুঝতে পারছি? এরপর চামড়া শিল্পে বজ্রে কোন বিষাক্ত ধাতু? অলরেডি এগ্রিতে আসা কোশ্চেন, এগ্রিতে আমরা সলভ করছি, এগ্রি ক্লাসগুলো সলভ করছি যে ক্রোমিয়াম। ঠিক আছে, সো ক্রোমিয়াম হচ্ছে চামড়া শিল্পের সব থেকে বেশি তোমার যে দূষণ, সেটা হচ্ছে ক্রোমিয়ামের হয়। ক্রোমিয়ামের সালফেটটা মেবি, ক্রোমিয়ামের সালফেট, ক্রোমিয়ামের ক্লোরেট, এগুলা। নিম্নের কোনটি সোডিয়াম ক্লোরাইড গণনাঙ্ক? সবাই জানো যে গণহারে সোডিয়াম ক্লোরাইড গণনা 801°C, এটা মানে এতবার করে আসছে। সো এই যে কোশ্চেনটা তুমি এগুলা কেমনে জানছো? অবশ্যই কোনো জায়গায় আসছে, তুমি সেটা পড়ছো, তারপরে জানছো। তো তুমি তো এটা মেইন বই থেকে খুলে সোডিয়াম ক্লোরাইড গণনাঙ্ক 801°C পড়ো নাই বেশিরভাগই, তাই না? তোমরা কেমনে পড়ছো? প্রশ্ন কোনো জায়গায় আসছিল মেডিকেলে, অলরেডি এই কোশ্চেন 3বার আসছে, তারপরে তুমি এই কোশ্চেনটা দেখছো, দেখার পরে তুমি এই কোশ্চেনটা পারছো, বা তুমি কোনো জায়গায় কোশ্চেনটাকে দেখছো তোমার অ্যাডমিশন লাইফে, এখন তুমি এই কোশ্চেনটা পারো। সেটার মানে কি? যে মুখস্থ বেস কোশ্চেন গুলা ঘুরে ফিরে দেখা যায় যে এই ভার্সিটিতে এত সালে আসছিল, 3 বছর পর এই ভার্সিটিতে আসছে। আমার উচিত কি? আমার উচিত হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলোকে সলভ করা। কথা বুঝতে পারছো? তাইলে আমি সব ইনফরমেশন কিন্তু জানতে পারবো। ঠিক আছে, এইটা। আর কেমিস্ট্রি ক্ষেত্রে মেইন বই পড়া তো মাস্ট, মেইন বই না পড়লে তো আসলে তুমি শেষ। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল অনেকবার করে আসছে, প্রতি বছরই আসে, দেখা যায় 1-2 বছর করে গ্যাপ দিয়ে প্রতি বছরই আসে। আমরা লাস্ট যে ক্লাস করছিলাম এগ্রি, সেখানে আসছিল PKW, এখানে আসছে পানির আয়নিক গুণফল KW। আমরা সবাই জানি যে KW সমান হচ্ছে 10⁻⁴14, আর PKW টা আসছিল আমাদের অনলি 14, যেহেতু সামনে মাইনাস লগ নিতে হয়। ঠিক আছে, সো এগুলা কিন্তু ঘুরে ফিরে আসে, প্রায় আসে। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 10⁻⁴14, প্রায় কিন্তু আসে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি? কর্মমুখী রসায়ন। ভাই ওই যে বাংলা পড়া, লিপস্টিক, ভ্যানিশিং ক্রিম, এসব যদি না পড়ে যান তাহলে এসব থেকে কোশ্চেন আসলে কিন্তু পারবেন না। সো ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ঠিক আছে, ওখানে তোমার হচ্ছে স্টিয়ার যৌগ থাকে। সো স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে ভ্যানিশিং ক্রিমের তোমার হচ্ছে প্রধান উপকরণ বা প্রধান উপাদান। টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে TNT তোমার হচ্ছে তৈরি করে? সো আগে তুমি আসো যে ভাই টলুইন দেখতে কেমন আর TNT দেখতে কেমন, তাইলে তুমি বুঝবা। সো টলুইন আমরা বলি এই যৌগটাকে, তুমি চিনো। আর TNT মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, তার মানে টলুইনের মধ্যে নাইট্রো মূলক আসতে হবে। আর নাইট্রো কেমনে আসে? নাইট্রেশন বিক্রিয়ায়। সো এই প্রশ্নের অ্যান্সার তুমি জাস্ট TNT এর পূর্ণরূপ জানলেই দিতে পারবা, যে TNT মানে ট্রাই নাইট্রোটলুইন, তার মানে টলুইনের মধ্যে 3টা ট্রাই নাইট্রো আসছে। সো নাইট্রো আসছে কি নাইট্রেশন বিক্রিয়ায়। নাইট্রো কি সালফোনেশন বিক্রিয়া আসবে? নাইট্রো কি হ্যালোজেনেশন বিক্রিয়া আসবে? নাইট্রো কি অ্যালকাইলেশন বিক্রিয়া আসবে? অ্যাসাইলেশন বিক্রিয়া আসবে? না, নাইট্রেশন বিক্রিয়াতে আসবে। সো আমরা যদি কি করি, তোমার এই টলুইনকে 3বার নাইট্রেশন করি, 3 নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে, তখন সেখান থেকে কি হয়? তখন সেখান থেকে এই যে আমাদের টলুইনের অর্থ এবং প্যারা পজিশন গুলোতে আইসা 3টা নাইট্রো বসে, এবং এই যৌগটাকে আমরা বলি তখন TNT। এবং এই যে TNT এর ব্যবহার, এগুলো কিন্তু পড়তে হবে, যেগুলা জাহাজ ধ্বংসকারী টর্পেডোতে ব্যবহার করা হয়, TNT একটা হ্যান্ড গ্রেনেডে ব্যবহার করা হয়, হাত বোমায় ব্যবহার করা হয়, এগুলো পড়তে হবে আলটিমেটলি। সো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার তুমি TNT এর পূর্ণরূপ জানলেই বুঝতে পারবে যে নাইট্রোমূলক আসছে কেমনে, নাইট্রেশন বিক্রিয়াতে। সো এই হচ্ছে কনসেপ্ট। এরপরে নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়?
এটাও তুমি মোটামুটি বেসিক দিয়ে অ্যান্সার করতে পারো। এবং লাস্ট ক্লাসে আমরা বলছিলাম তোমার একদিতে 19-20 সালে আসছিল নিচের কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ, তখন সেখানে আমরা 60 কোবাল্ট অ্যান্সার করছিলাম। এবং এটা যেহেতু 18 সালের কোয়েশ্চেন, তো দেখো 18 সালের কোয়েশ্চেন বাউয়ের কতগুলা কোয়েশ্চেন এগ্রিতে আসলো 19 সালে 19-20 সালে, যেটা 18 সালে বাউতে আসছিল। সো অলরেডি প্রায় 4 থেকে 5টা কোয়েশ্চেন পেয়ে গেলাম, যেটা লাস্ট ক্লাসে আমি সলভ করছি, সেটা এই ক্লাসে পেয়ে গেলাম। সো তুমি বুঝতেছো কিন্তু যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার গুরুত্ব কতটুকু। সো কোনটা তখন আসছিল তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, আমরা দেখেছিলাম 60 কোবাল্ট, এবং আমরা বলছিলাম যে ফসফরাস এটা হচ্ছে একদম পিওর আইসোটোপ। 31 যে ফসফরাসটা আছে এটা একদম পুরোপুরি পিওর আইসোটোপ, ঠিক আছে। 31 ফসফরাস হচ্ছে পিওর আইসোটোপ, এটা কিন্তু তেজস্ক্রিয় না, এটা কিন্তু তেজস্ক্রিয় না, মানে থেকে আলফা বিটা গামা এগুলো বের হয় না, কারণ ফসফরাসের মেইন আইসোটোপই কিন্তু 31 ফসফরাস না, সো এটা হচ্ছে তেজস্ক্রিয় না। এরপর নিচের কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষারীয় হয়? আচ্ছা, ক্ষারীয় না, এখানে তো সবগুলোই ক্ষার দেওয়া আছে। এটা হচ্ছে কোথায় ক্ষরতা হয়, কোথায় তোমার হচ্ছে ক্ষরতা, ক্ষারীয় না, এটা হচ্ছে কোথায় ক্ষরতা হয়। সো ক্ষরতা নিয়ে একটু পড়াশোনা আছে। দেখো যে ক্ষরতা দুই টাইপের হইতে পারে, ক্ষরতা হইতে পারে দুই টাইপের। একটাকে আমরা বলি হচ্ছে স্থায়ী ক্ষরতা, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে অস্থায়ী ক্ষরতা। সো কখন আমরা হচ্ছে স্থায়ী ক্ষরতা বলবো, কখন আমরা অস্থায়ী ক্ষরতা বলবো, সেটা ডিপেন্ড করে কিসের উপরে। যদি আমাদের ক্ষরতা মানে কি আগে সেটা বুঝো। ক্ষরতা মানে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আয়রন, এদের 2+ যেই তোমার হচ্ছে লবণগুলো আছে, 2+ যে লবণগুলো আছে সেগুলা থাকলে আমরা সেটাকে বলি ক্ষরতা। এখন স্থায়ী ক্ষরতা কখন, যখন এইগুলার অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং Fe2+ এর ক্লোরাইড অথবা সালফেটের লবণগুলো থাকে, তখন সেটাকে আমরা বলি স্থায়ী ক্ষরতা। আর অস্থায়ী ক্ষরতা যখন এগুলার বাইকার্বনেট লবণ থাকে HCO3-, তখন সেটাকে আমরা বলি অস্থায়ী ক্ষরতা। সো স্থায়ী ক্ষরতা হচ্ছে এগুলার ক্লোরাইড বা সালফেট থাকতে হবে, এবং অস্থায়ী হচ্ছে এগুলার বাইকার্বনেট থাকতে হবে। স্থায়ী ক্ষরতা এগুলাকে কেন বলি, কারণ এগুলা থাকলে এই স্থায়ী ক্ষরতাকে কি করা যায় না, ফুটিয়ে দূর করা যায় না। স্থায়ী ক্ষরতা ফুটিয়ে বা এই লবণগুলাকে তুমি ফুটাইয়া দূর করতে পারবা না, পানি থেকে ফুটিয়ে দূর করা যায় না, ঠিক আছে। বাট অস্থায়ী ক্ষরতাকে ফুটাইলেই ওটা হচ্ছে ওই লবণটা চলে যায়, বাইকার্বনেট লবণটা চলে যায়, এবং হচ্ছে ক্ষরতাটা দূরকরণ করা যায়, ঠিক আছে। সো অস্থায়ী ক্ষরতাকে ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাকে ভাইয়া ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাকে ফুটিয়ে দূর করা যায়। এরপরে আসো যে তাইলে স্থায়ী ক্ষরতাকে কি আমি কোনোভাবে দূর করতে পারবো না? অবশ্যই পারবা, বাট ফুটাইতে পারবা না। স্থায়ী ক্ষরতাকে দূর করার জন্য পারমুটিট আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করা হয়। পারমুটিট আয়ন এক্সচেঞ্জ ব্যবহৃত হয়, পারমুটিট আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে আমরা কি করি, এই পদ্ধতিতে আমরা হচ্ছে স্থায়ী ক্ষরতাকে দূর করি। এবং যেগুলোর কারণে কি হয়, ওই যে ধরো যাদের বয়লার আছে, যেসব গার্মেন্টসে কি করে গরম পানি তোমার হচ্ছে লাগে, সো গরম পানিতে এই খরো পানি থাকলে কি হয়, ওরা হচ্ছে যে বয়লারের যে পাইপ গুলো আছে, যে পাইপ, সেই পাইপের গায়ে লবণ গুলো আস্তে আস্তে গিয়ে জমতে থাকে, এবং রাস্তাটা বন্ধ হয়ে গেলে একটা সময় কি হয় তোমার হচ্ছে সেখানেই হয় না, একসময় গিয়ে সেটা কিন্তু ব্লাস্ট করে, ঠিক আছে। মাঝে মধ্যে শোনো না যে বয়লার বিস্ফোরণ হয়েছে, এগুলো কিন্তু এই যে এরাই করে। সো এই হচ্ছে কনসেপ্ট। আরো অনেক কারণে হয়, বাট যে পাইপে জমে গেলে কিন্তু বিস্ফোরণ হইতে পারে। সেখানে দেখো ক্যালসিয়াম আছে, ঠিক আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আর আয়রন তো নাই, ক্যালসিয়ামটা অপশনে আছে। সো এই হচ্ছে কনসেপ্ট। এরপর নিচের কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অলরেডি আমরা অ্যাসিড বৃষ্টির কনসেপ্টে এগ্রি কোশ্চেন ব্যাংকে পড়ে আসছিলাম যে ভাই অ্যাসিড বৃষ্টি যদি পাও তাহলে মনে রাখবা গ্যাস হিসেবে থাকবে হয় সালফার ডাইঅক্সাইড, নয়তো সালফার ট্রাইঅক্সাইড, নয়তো NO2 অথবা N2O5। তুমি এদেরকেই পাবা। আর তুমি অ্যাসিড হিসেবে পাবা হচ্ছে সালফিউরাস অ্যাসিড H2SO3, সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। আমি তোমাকে বলছি যে অ্যাসিড বৃষ্টি থেকে কোশ্চেন আসলে এগুলাকে তুমি গ্যাস আর হিসেবে পাবা। আর অ্যাসিড বৃষ্টির পিএইচটা কত থাকে? অ্যাসিড বৃষ্টির পিএইচটা থাকে হচ্ছে 5.6 এর কম। তো তোমাকে আমি বলছিলাম যে অ্যাসিড বৃষ্টি থেকে কোশ্চেন আসলে এখান থেকেই আসবে। সো অ্যাসিড বৃষ্টির কোশ্চেন যদি এখান থেকেই আসে তাহলে একটু চিন্তা করে দেখো, আমরা বলছে কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। সো এই যে এগুলোর মধ্যে একটা থাকবে, এবং অপশনে দেখো সালফার ডাইঅক্সাইড দেওয়া আছে, তোমার আর কিছু চিন্তা করার দরকার নেই। শেষ কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আশা করি নাই। এরপর
কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ এবং বিশোধন করা হয়? জৈব যৌগের পৃথকীকরণ বিশোধন করা হচ্ছে ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? জৈব যৌগের বিশোধন এবং পৃথকীকরণ করা হয় ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে। তুমি আয়ন শনাক্তকরণ টপিকটা পড়ার পরেই জাস্ট কয়েকটা পেজ উল্টাইলেই দেখবে এগুলো সব নিয়ে আলোচনা করা আছে। বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, তারপরে দ্রাবক নিষ্কাশন, কেলাসন, আংশিক কেলাসন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি। সেই ক্রোমাটোগ্রাফিতে সুন্দর মতো লেখা আছে যে জৈব যৌগের বিশোধন এবং তোমার পৃথকীকরণ এই পদ্ধতিতে করা হয়। কোন পদ্ধতিতে? ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে আমরা জৈব যৌগের পৃথকীকরণ করতে পারি। ঠিক আছে, এরপর কোনটি পলিথিনের পরিমাণ? আমরা তো এটা ক্লাস 9-10 থেকে পড়ছি যে পলিথিন মানে কি, যে পলি আমরা কখন যুক্ত করি? যখন অনেকগুলো যৌগ একসাথে যুক্ত হয় তার নামের আগে পলি লাগাই। সো পলি যদি কাইটা দেই তাহলে কি থাকে? পলিথিন থেকে পলি কাইটা দিলে পরে থাকে ইথিন। সো যে এটাকে আমরা একসাথে বলছিলাম যে পলি প্লাস ইথিন পলিথিন, তাই না? সো পলিথিনের মধ্যে কি থাকে? ইথিন থাকে। ইথিনকে এই যে আমাদের CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এবং যার আরেক নাম আমরা একটু আগে পড়ে আসলাম, একটু আগে প্রথম দিকে পড়ে আসলাম যে ইথিন বা ইথিলিন। ইথিন বা ইথিলিন ওই যে ভিনাইল ক্লোরাইড বানানোর সময় এটা পড়ে আসলাম না। সো আমাকে বলছে পলিথিনের পলিমার কে, ডিরেক্ট ইথিন না দিয়ে দেয়া আছে কি ইথিলিন, যেন তুমি না চিনো, বুঝতে পারছো? তো এই নামগুলো কিন্তু আসলে জরুরি, ঠিক আছে, নামগুলো কিন্তু আলটিমেটলি জরুরি। এরপর আসো যে ন্যানোকণার দৈর্ঘ্য কত? এটা তো ডিরেক্ট মুখস্থ একটা কোশ্চেন। ন্যানোকণা আমরা কাদেরকে বলি? ভাই ন্যানো পার্টিকেল আমরা তাদেরকেই বলি যারা 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে আছে, তাদেরকে আমরা বলি ন্যানোকণা। ন্যানোকণা আমরা কাদেরকে বলি? যারা 1 থেকে 100 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে আছে তাদেরকে আমরা বলি ন্যানোকণা। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ন্যানোকণা। অ্যান্সার কত? অ্যান্সার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যেই থাকতে হবে। এই স্কেলটা আমরা ফিক্স করে দিয়েছি যে এর মধ্যে থাকলে তুমি ন্যানোকণা, নাহলে তুমি ন্যানোকণা না। ওকে, এরপর খাদ্যদ্রব্য পচন অন্নদ্রব্য সহায়ক, মানে তুমি কর্মমুখী রসায়নের প্রথম কর্মমুখী রসায়ন পড়তে গেছো, হাজির স্যারে কালো কিছু বক্স করা এমসিকিউ থাকে না, সেখানে প্রথম এমসিকিউ যে খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কে, মানে স্যারের বই থেকে উপরে এসে তুলে দিছে। হাজির স্যার অনুশীলনীতে তোমার প্রথম 5টা কোশ্চেনের মধ্যে এটা পাবা যে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি। মেডিকেলের কোশ্চেন ব্যাংকে এটা আসছে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এটা আসছে। তো এইসব খুবই ফেমাস কোশ্চেন। অ্যান্সার অক্সিজেন। এই অক্সিজেনের কারণে কি হয়? খাবারের জারণ বিসর্জন হয়ে আলটিমেটলি তোমার খাদ্যদ্রব্য পচে যায়। ঠিক আছে, খাদ্যদ্রব্য পচনে এই লোকটা কিন্তু খুবই ভূমিকা রাখে। কোনটি নিরাপদ খাদ্য সংরক্ষক? ভাই এইটা আগেরটা থেকেও বেশি আসছে যে নিরাপদ খাদ্য সংরক্ষক, নিরাপদ খাদ্য সংরক্ষক, নিরাপদ খাদ্য সংরক্ষক, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড। ঠিক আছে, মানে কতবার করে আসছে আমি তোমার বুঝতে পারবো না। সোডিয়াম বেনজয়েড নিরাপদ খাদ্য সংরক্ষক, এটা কতবার করে আসছে আমি তোমার বুঝতে পারবো না। এরপর এই যে নাইট্রেট এবং নাইট্রাইট মাছ মাংস সংরক্ষণে কতবার করে আসছে, এটা আমি তোমার বইলাও বুঝতে পারবো না। তুমি যদি খালি একটু কোশ্চেন ব্যাংক গুলা ঘাটো, তুমি যদি একটু মেন বইটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যেগুলো আলটিমেটলি কতবার করে পরীক্ষাগুলোতে আসছে। কথা বুঝতে পারছো? ওকে, এরপর আসো তৈলাক্ত পদার্থযুক্ত গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? কনফিউশন আছে, একটু ক্লিয়ার করতেছি। যদি বলে যে তেল, গ্রিস, এই জাতীয় পদার্থ, যেমন এখানে তৈলাক্ত পদার্থ বলছে, সো তেল, গ্রিস, এগুলার জন্য মনে রাখবা অ্যাসিটনটা ভালো। ঠিক আছে, অনলি তৈলাক্ত জাতীয় জিনিস এর জন্য অ্যাসিটনটা, অথবা আমরা যেটাকে প্রোপানন বলি আর কি, CH3, CO, CH3 বা প্রোপানন, এটা ভালো। ঠিক আছে, এটাতে পরিষ্কার করলে খুবই সহজে পরিষ্কার হয়। আর তুমি যদি ল্যাবরেটরিতে একদম সর্বোত্তম পরিষ্কারকের কথা চিন্তা করো যে না সব থেকে বেস্ট কে, তো সর্বোত্তম পরিষ্কারক কিন্তু ক্রোমিক অ্যাসিড। সো ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক কিন্তু আমাদের ক্রোমিক অ্যাসিড মিক্সচার। সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড, সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিক্সচার। ক্রোমিক অ্যাসিড কাকে বলা হয়? ক্রোমিক অ্যাসিড হচ্ছে K2Cr2O7 এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই মিক্সচারটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এই মিক্সচারটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এইটা মেডিকেল বলো, বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় আসা কোশ্চেন যে সর্বোত্তম পরিষ্কারকে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড কি? K2Cr2O7 এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আর তেল বা গ্রিজের জন্য কোনটা ভালো? অ্যাসিটন। তো মাঝে মধ্যে আসে তেল বা গ্রিজের দাবক কোনটি? অ্যাসিটন, কারণ তেল বা গ্রিজ অ্যাসিটনে খুব ভালো মতো পরিষ্কার হয়। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে অ্যাসিটন। সো অনলি তেল, গ্রিজ বললে অ্যাসিটন ভালো, আর যদি ওভারঅল চিন্তা করো তাহলে সব দিক দিয়ে বিবেচনায় ক্রোমিক অ্যাসিডটা ভালো। বাট যেহেতু এখানে তেল, গ্রিজ বলছে, এটা হচ্ছে অ্যান্সার। 16 গ্রাম অক্সিজেনে অণু কয়টা? আমরা গত ক্লাসে সলভ করছি যে 16 গ্রাম অক্সিজেনের পরমাণু কয়টা, এখন আসছে অণু কয়টা, তাই না? সো দেখো 19 আর 18 সালের কোশ্চেনের মাঝখানে কতগুলা কোশ্চেন মিলে গেছে। সো এরকম কিন্তু হবে। সো এবার দেখো বলতেছে কি যে 16 গ্রাম অক্সিজেনের অণু। আমরা কি জানি একটা অক্সিজেন O2 হচ্ছে 32 গ্রাম, তাই তো? সো যদি 32 গ্রাম হইতো তাহলে পুরাটাই থাকতো 6.023 10 to the power 23, তাই না? 6.023 into 10 to the power 23টা।
তো আছে কত, আছে হচ্ছে 16 গ্রাম বা 32-এর অর্ধেক, তাহলে অণু হয়ে যাবে অর্ধেক। তো এটা অর্ধেক কত, 3 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 23, ওই যে 3.011 যেটা সেইটা। তাহলে এখানে आंसर কই আছে, 3.011 10 টু দি পাওয়ার 23। আরেকটা আছে দেখো 10 টু দি পাওয়ার 13 তো হবে না, এইটা হচ্ছে आंसर 3.011 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে आंसर। সো 32 হইলে পুরোটা, 16 হইলে অর্ধেক থাকবে, এই হচ্ছে आंसर। এরপর কোন গ্যাসটিকে নীরব ঘাতক বলা হয়, খুবই ফেমাস কোশ্চেন এবং পরিবেশ রসায়নের একদম বিখ্যাত তোমার হচ্ছে হাজারি স্যারের বইয়ের লাইন, যে কার্বন মনোঅক্সাইড এটাকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। কিসের জন্য, কারণ এটা কোনো গন্ধ নাই, কোনো তোমার হচ্ছে তেমন কিছু নাই, ইফেক্ট নাই, কালার নাই, সুন্দর মতো নাক দিয়ে যায়, নীরবে নিভৃতে গিয়ে সুন্দর মতো আমাদের রক্তে, যেখানে হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন যাওয়ার কথা এবং সারা শরীরে তোমার হচ্ছে প্রবাহিত হওয়ার কথা, সেখানে ও অক্সিজেনের জায়গায় গিয়ে বসে পড়ে এবং কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে ফেলে, যার ফলে কি হয়, আমাদের দেহের সব জায়গায় রক্ত সঞ্চালনে অক্সিজেন কিন্তু পায় না এবং আমরা কিন্তু খুব সহজে মরে যাব। ঠিক আছে, সো এজন্য এটাকে বলা হয় যে নীরবে নিভৃতে গিয়ে মেরে ফেলছো, এজন্য সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। ঠিক আছে, সো কার্বন মনোঅক্সাইড একটি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কেমন সমাণু? সো এই কোশ্চেনটা অলরেডি আমরা সলভ করছি, যে ডাইমিথাইল ইথার হচ্ছে এইটা কার্যকরী মূলক, আর ইথানল হচ্ছে কি, OH অ্যালকোহল। দুইটা সমাণুর কার্যকরী মূলকটাই যদি আলাদা হয়, সেই সমাণুর নাম কি, কার্যকরী মূলক সমানতা। সো এর থেকে সহজ প্রশ্ন আরেকটাও আছে, কার্যকরী মূলক সমানতা। এবং এই কোশ্চেনটা হাজারি স্যারের অনুশীলনীতে আছে, এই কোশ্চেনটা হাজারি স্যারের বইতে আছে, এই কোশ্চেনটা হাজারি স্যারের বইয়ের কালো বক্সে আছে। আরো কিছু বলবো, মেন বই পড়ার গুরুত্ব কি আরো বলবো? আচ্ছা, সো এরপরে কোশ্চেনে আসো, কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সব থেকে বেশি? কোন যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা সব থেকে বেশি? এটা আলটিমেটলি ওই যে তোমাদের বারবার করে একটা কোশ্চেন আসে না, যে নিচের কোন অ্যাসিডটি সব থেকে শক্তিশালী, তখন তোমরা HClO4 দেখাও, ওইটার আলটিমেটলি একটা ভার্সন। সো তুমি একটু বের করে দেখো, যে অক্সিজেন -2, হাইড্রোজেন হচ্ছে +1, সো ক্লোরিন হচ্ছে +1, সো এখানে ক্লোরিন +1, এখানে -4, এখানে হচ্ছে হাইড্রোজেন +1, তাহলে ক্লোরিন হচ্ছে +3। এরপরে এখানে অক্সিজেন হচ্ছে -6, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে ক্লোরিন হচ্ছে +5, এখানে হচ্ছে 4টা -8, এটা হচ্ছে +1, তাহলে এ হচ্ছে +7, তাহলে এইখানে ক্লোরিনের জারণ মান সব থেকে বেশি, এইখানে ক্লোরিনের জারণ মান কিন্তু সব থেকে বেশি। সো এই হচ্ছে आंसर। সো এখানেও কিন্তু HClO4 টা आंसर হইতো, যে শক্তিশালী অ্যাসিডের মধ্যে, তাই না? আচ্ছা, এরপর নিচের কোন লবণের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা সব থেকে বেশি? আচ্ছা, এই যে তোমার তড়িৎ পরিবহন ক্ষমতা, এগুলা ডিপেন্ড করে কিসের উপরে, যে তোমার যে যৌগটা যত বেশি আয়নিক তার তড়িৎ পরিবহন ক্ষমতা তত বেশি, আর যে যৌগটা যত বেশি সমযোজী তার কম। সো আয়নিক বা সমযোজী যেগুলো কেমনে বের করবো, ফাজারের নীতি দিয়ে। সেখানে আমরা ফাজারের নীতি যদি অ্যাপ্লাই করি, তাহলে সিলভার হচ্ছে কমন, সব সিলভার কেটে দিব, এবং আমরা জানি আয়োডিন মাইনাস, ব্রোমিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, সবগুলো চার্জ তো সেম, সো চার্জ দিয়ে তুলনা করতে পারবো না। একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে অ্যানায়নের আকার। আমরা জানি অ্যানায়নের আকার যত বড় হয়, সেই যৌগটায় পোলার আয়ন তত বেশি হয় এবং সেই যৌগটা তত সমযোজী হয়। আর তাই অ্যানায়নের আকার ছোট হইলে সেটা পোলার আয়ন কম হবে, সেটা হবে আয়নিক। তার মানে সিলভার ফ্লোরাইড সব থেকে বেশি আয়নিক, এবং এইটাই তোমার কি করবে, সব থেকে বেশি তড়িৎ পরিবহন করবে, এইটাই সব থেকে বেশি তড়িৎ পরিবহন করবে, আর এটা সব থেকে কম তড়িৎ পরিবহন করবে। সো এই ফাজারের নীতির ব্যাখ্যাতেই কোশ্চেন আসছে। কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে? ভাই এইসব কোশ্চেনের জন্য জাহাঙ্গীরনগর একদম ট্রেডমার্ক ছিল, তাই না? জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটিতে এইসব কোশ্চেন ট্রেডমার্ক হিসেবে আসে, ট্রেডমার্ক কোশ্চেন। বাট দেখো কই দিয়ে দিছে, ভাউতে। তার মানে আগে কৃষিতে এইসব কোশ্চেন আসতো এবং এই বছরও তো আসতে পারে। তো কি করবো ভাইয়া, কি করবো? ইউভির একটা চার্ট আছে না বইতে, হাজারি স্যারের বইতে, ওইখান থেকে কয়েকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন। কি কি? যেমন এই যে জীবাণুনাশক, যেটা জীবাণুনাশক হিসেবে ইউভির তোমার হচ্ছে কত ব্যবহার করা হয়, 240 থেকে 280 ন্যানোমিটার, এটা ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসেবে। ঠিক আছে, এরপরে ড্রাগ শনাক্তকরণ, হ্যাঁ ড্রাগ শনাক্তকরণ, এটাও জাহাঙ্গীরনগরের ট্রেডমার্ক কোশ্চেন, বারবার করে আসে। ড্রাগ শনাক্তকরণে ইউভি এর তোমার 200 থেকে 400 ন্যানোমিটারের যে এটা আছে সেটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ড্রাগ শনাক্তকরণে ইউভি এর 200 থেকে 400 ন্যানোমিটার রেঞ্জটা ব্যবহার করা হয়। এইসব বারবার ঘুরে ফিরে আসে, বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করা হয় কোনটা, 240 থেকে 280, 240 থেকে 280। এবং এগুলোর জন্য আমি পার্সোনালি একটা টেকনিক ফলো করতাম। সেটা কি, যে ধরো আমি তো হচ্ছে কোশ্চেন একটা দুইবার দেখবো এবং লাস্টে পরীক্ষার আগের দিনে একবার দেখবো। ঠিক আছে, প্রত্যেক জিনিস একবার উল্টায় পাল্টায় দেখবো। তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে লাস্টের দিকে, এক্সামের আগের দিকে মুখস্থ বেশ কোশ্চেন গুলা চোখ দিয়ে বারবার চোখ দিয়ে বলাইতাম,
বারবার বারবার চোখ দিয়ে দেখতাম, কারণ আমি যখন এগুলোকে বারবার পড়তাম এবং মুখ দিয়ে পড়তাম, চোখ দিয়ে দেখতেছি মুখ দিয়ে পড়তেছি যে জীবাণুনাশক 200 থেকে 240 থেকে 280, আমার মাথায় হয়তো ঢুকতেছে না, বাট এই যে জিনিসগুলো দেখলাম পরীক্ষার হলে যখন জীবাণুনাশক দেখবো এবং অপশনে 240 থেকে 280 দেখবো, একটু হইলে আমার মনে পড়বে। আমি যদি আন্দাজ করেও দাগাইতে যাই তাও কিন্তু আমার কারেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কথা বুঝতে পারছো? বাট আমি পড়ি নাই, পুরাপুরি আন্দাজে দিলাম, ঠিক আছে, তাইলে কিন্তু আবার আলাদা জিনিস। ঠিক আছে, সো এই হচ্ছে কনসেপ্ট। আমি জিনিসটা ফলো করতাম, তোমরা চাইলে ফলো করতে পারো। সোডিয়াম মলের পারমাণবিক ব্যাসার্ধ, এই টাইপের একটা কোশ্চেন অলরেডি পাইছি না, সালফারের পারমাণবিক ব্যাসার্ধ, তাই না? এবং সেখানে আমি তোমাকে বললাম যে সোডিয়ামের একটু মনে রাখো যে সোডিয়াম গুলো বারবার আসে, তাই না? যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? 186। এবং তুমি দেখো এখানে কোনো জায়গায় 186 নেই, সেই কোশ্চেনটা ব্ল্যাঙ্ক আর কি, এটা অ্যান্সার আসে নাই, সো কি কিছু করার নেই, অ্যান্সার আসে নাই। আমরা জানি যে সোডিয়ামের তুমি যদি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বলো তাহলে সেটা হবে 186 পিকোমিটার। ঠিক আছে, 186 পিকোমিটার, 186 পিকোমিটার। সো এটা হচ্ছে আলটিমেটলি সোডিয়াম ব্যাসার্ধ। এখানে অ্যান্সার নাই, কিছু করার নেই, এটা ফাঁকাই রাখতে হবে। সো অ্যাডমিশনে যদি কোনো কোশ্চেন অ্যান্সার না থাকে তোমাকে বুঝতে হবে ওই কোশ্চেনের অ্যান্সারটা হয় তারা দেয় নাই, নয় তারা ইচ্ছা করে দিছে, যেন তুমি হচ্ছে ওই কোশ্চেনটা নিয়ে মাতামাতি করো, তোমার যেন টাইম নষ্ট হয়। সো কোন একটা কোশ্চেনের অ্যান্সার নাই একদম 100% শিওর, বাদ দাও না ভাই, বাদ দাও, ওটা তোমার জন্যও নাই, আরেকজনের জন্যও নাই, শেষ। একটা মার্ক কমে যাবে, এক্সাম হবে 99 মার্কের, সবাই 100 মার্কের পরীক্ষা দিতে গেছো, দুইটা কোশ্চেন ভুল আসছে, তো সবার জন্য তো এক্সাম এখন 98 মার্কের, সমস্যা কি? ওই রেজাল্ট ওইভাবেই হবে, একদম সবকিছুই সেম থাকবে, তাই না? স্যার চিন্তা করার দরকার নেই। নিচের কোনটি অটোপ্রভাবক? কতবার করে পাইছো বলো? অটোপ্রভাবক তোমার লাইফে তুমি কতবার করে দেখছো যে KMnO4 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 KMnO4, ঠিক আছে? এবং সেখানে KMnO4 এর ভিতরে কে তোমার অটোপ্রভাবক হিসেবে কাজ করে? ম্যাঙ্গানিজ 2+টা, ম্যাঙ্গানিজ 2+ অটোপ্রভাবক হিসেবে কাজ করে, এবং KMnO4টা কিন্তু এখানে আলটিমেটলি কি তোমার হচ্ছে অটোপ্রভাবক হিসেবে দেওয়া আছে। তারপরে এই যে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, এটা কি? এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক, এগুলা কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আসে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এটা কি? এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এরপরে গ্লিসারিন, গ্লিসারিন কি? ঋণাত্মক প্রভাবক। এইসব কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে অনেকবার করে আসে। গ্লিসারিন কি? গ্লিসারিন হচ্ছে ঋণাত্মক প্রভাবক। গ্লিসারিন কি? গ্লিসারিন হচ্ছে ঋণাত্মক প্রভাবক, একদম হাজার স্যার অনুশীলনী কোশ্চেন। তারপর বইয়ের মধ্যে দেওয়া আছে ফসফরিক অ্যাসিড H3PO4 কি ভাই? ঋণাত্মক প্রভাবক। অটোপ্রভাবক কে? KMnO4। এই যে ফসফরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। এরপর আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা কত? আমরা কিন্তু অলরেডি এগুলো জিনিসগুলো পড়ছিলাম যে হু এর মতে পিএইচ থাকতে হবে কত ভাই? পিএইচ থাকতে হবে 6.5 থেকে 8.5। এরপরে আবার বলছিলাম হচ্ছে ভাই ডিও কত থাকতে হবে? ডিও থাকতে হবে হচ্ছে তোমার 5 থেকে 6 ppm, 5 থেকে 6 ppm। এরপর হচ্ছে ভাই বিওডি কত থাকতে হবে? ভাই বিওডি থাকতে হবে হচ্ছে 6 ppm, বিওডি থাকতে হবে হচ্ছে 6 ppm। এরপরে সিওডি কত থাকতে হবে? সিওডি থাকতে হবে হচ্ছে 10 ppm থাকলে ভালো, 10 ppm থাকলে ভালো। টিডিএস কত থাকতে হবে? ভাই টিডিএস থাকতে হবে 500 ppm, টিডিএস হচ্ছে 500 ppm। সেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ছি, এগুলো কিন্তু অলরেডি আমরা পড়ছি। আমাদের বলছে ডিও কোনটা? তোমার হচ্ছে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন, ডিওর পরিসীমা কোনটা? এবং তুমি দেখো এখানে ডিরেক্টলি 5 থেকে 6 কিন্তু নাই, আছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12। এই 5 থেকে 6 কোন রেঞ্জের মাঝখানে আছে দেখো তো? এই 4 থেকে 8 এর মধ্যে কি আছে? 4, 5, 6, 7, 8। সো এটার মধ্যে কি ওই 5 থেকে 6 ppm টা আছে না? বাকি একটার মধ্যেও কি এটা ধারে কাছে আছে না? সো এগুলো বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এগুলো কখন বুঝবা? যখন তুমি এই টাইপের একটা দুইটা কোশ্চেন সলভ করো, তখন তুমি প্রশ্ন দেখলেই বুঝবা আচ্ছা এটা এইভাবে অ্যান্সার করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভর করে না। অনেক ফেমাস একটা কোশ্চেন যে ভাই মোলালিটি যেটা আছে, মোলালিটি, এই মোলালিটি কিসের উপর ডিপেন্ড করে না? তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। অনেকবার করে আসা একটা কোশ্চেন যে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না। কিসের জন্য? কারণ মোলারিটিতে আমরা বের করি যে 1 কেজিতে তোমার হচ্ছে ভর কত, আর মোলারিটিতে আমরা বলি 1 লিটারে ভর কত। সো এখানে আয়তন আর এখানে হচ্ছে ভর। আয়তন তাপমাত্রার সাথে চেঞ্জ হয় কিন্তু ভর তো চেঞ্জ হয় না, সেজন্য মোলারিটি কিসের উপর ডিপেন্ড করে না? তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। এখন এখানে কি হিসেবে কাজ করে? ভর নিয়ে কাজ করে, এই জন্য। সো এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মোলারিটি, নট মোলারিটি, মোলারিটি। সো তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে মোলারিটি। পরের কোশ্চেন, কোন দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরে দ্রবণের মাত্রা অপরিবর্তিত থাকে? বাফার দ্রবণ। সেটাকে আর বলতে হবে যে কোন দ্রবণের মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ না করো, যদি ক্ষার যোগ করো তাও যদি পিএইচ চেঞ্জ না হয়, তাকে বলা হয় বাফার দ্রবণ। এবং বাফার দ্রবণ থেকে বারবার করে একটা কোশ্চেন বারবার আসে যে ভাই নিচের কোনটা অম্লীয় বাফার, নিচের কোনটা ক্ষারীয় বাফার, নিচের কোনটা অম্লীয় বাফার।
সো অম্লীয় বাফার হইলে একদম এই দুটা কোশ্চেনই বারবার থাকে। অম্লীয় বাফার হইলে ডিরেক্টলি CH3COOH প্লাস CH3COONA দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ এটা থাকে, অথবা মাঝে মধ্যে এটাও থাকে যে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে কিন্তু অম্লীয় বাফার হইতে পারে, আবার নাও হইতে পারে, বাট থাকে কিন্তু এটা অপশনে। এরপরে ক্ষারীয় বাফার এখানেও কি থাকে, ওই যে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস NH4Cl আর তোমার এইটাও থাকতে পারে যে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। এখান থেকেও কিন্তু ক্ষারীয় বাফার হইতে পারে আবার নাও হইতে পারে, বাট এগুলো থাকে আর কি, অপশন এগুলো থাকে। মোস্ট কমনলি এইটা আর এইটা থাকে কিন্তু। তাহলে এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার তো বাফার তখন অলরেডি পড়লামই। সো পরের কোশ্চেনে আমরা যাই। কোন যৌগটির স্ফুটনাঙ্ক বেশি? এখানে অ্যালকোহল দেওয়া আছে, অ্যাসিড দেওয়া আছে, কিটোন দেওয়া আছে। আচ্ছা, সো স্ফুটনাঙ্ক বেশি নাকি কম এটা ডিপেন্ড করবে প্রথমত একই যৌগের ক্ষেত্রে চিন্তা করলে কার্বন সংখ্যা যত বাড়বে, যৌগ যত বড় হবে তত স্ফুটনাঙ্ক বাড়বে। তুমি চিন্তা করে দেখো, যার 1 কার্বন তার থেকে যার 2 কার্বন সে বড়, তার স্ফুটনাঙ্ক বেশি, যার 3 সে আরো বেশি, যার 4 সে আরো বেশি। বাট এখানে তো আলাদা যৌগ দেওয়া আছে ভাইয়া, অ্যালকোহলের বেশি নাকি অ্যাসিডের বেশি নাকি কিটোনের বেশি এটা তো আমি জানি না। সেটা একটু জেনে নাও যে বিভিন্ন যৌগের স্ফুটনাঙ্কের ক্রম, বিভিন্ন যৌগের স্ফুটনাঙ্কের ক্রম। সো স্ফুটনাঙ্কের ক্রম বললে আমাদের অ্যাসিড যে আছে ওর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি, তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল যে আছে সে, তারপর হচ্ছে আমাদের কিটোন যে আছে কিটোন CO সেইটা, এবং সবার শেষে হচ্ছে আমাদের অ্যালডিহাইড CHO। সো আমাদের এখানে অপশনে দেখো কি আছে, অ্যাসিড আছে। সো ওর স্ফুটনাঙ্ক সব থেকে কি হবে, বেশি হবে, ওর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। এখন কোশ্চেনে যদি এরকম হইতো যে এই অ্যাসিডটা নাকি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড নাকি প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে অ্যান্সার হতো প্রোপানোয়িক অ্যাসিড, কারণ প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন 3টা, তারপরে বিউটানিক অ্যাসিডে 4টা। সো একই যৌগ দিলে কার্বন যত বেশি তত বেশি, আর আলাদা যৌগ দিলে এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসো, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? একদম মানে কি বলবো, কতবার করে আসা কোশ্চেন বলো যে গ্লুকোজ ইথানলে পরিণত হয়। তোমরা সবাই জানো যে ভাই সুক্রোজ বা স্টার্চ, এগুলাকে আমরা কি বলি, স্টার্চকে আমরা ডায়াস্টেজ এনজাইম দিয়ে কিসে পরিণত করি, আমরা হচ্ছে ফ্রুক্টোজ আর সুক্রোজ পরিণত করি। এন্ড সেখান থেকে গ্লুকোজ আর সুক্রোজকে আমরা যদি গ্লুকোজ প্লাস সুক্রোজকে আমরা যদি কি করি, বা ইনভার্ট চিনিকে আমরা আলটিমেটলি কনভার্ট করি, এন্ড দেন সেটাকে আমরা কিসে কনভার্ট করি, জাইমেস এনজাইম দিয়ে ইথানলে কনভার্ট করি, CH3CH2OH। অর্থাৎ 2 নম্বরে জাইমেস, 1 নম্বরে ডায়াস্টেজ, তাই না? এগুলো আমরা ইউজ করছি। সো অ্যান্সার কোনটা, যে গ্লুকোজ থেকে ইথানলে রূপান্তর করা হয় কিসে, জাইমেস। এবং এই কনসেপ্টটা কিন্তু একদম ইসের বেসিক কনসেপ্ট, তাই না? ভিনেগার তৈরির বিক্রিয়াতে আমাদের এটা লাগবে। এরপর কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm হলে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান? আচ্ছা, এই যে একটা ম্যাথ পাইলাম, ঘুরে ফিরে একটা ম্যাথ পাইলাম, এবং এটা কি আদৌ ম্যাথ বা ম্যাথের জাতে পড়ছি একটু দেখো তো। বলছে যে 10 ppm ঘনমাত্রা। সো 10 ppm এটা মানে কি ভাই, 10 ppm মানে 10 মিলিগ্রাম পার লিটার। সেটা মানে কি যে 1 লিটারে আর্সেনিক আছে 10 মিলিগ্রাম, তোমাকে জিজ্ঞাসা করছে 10 লিটারে কত মিলিগ্রাম, অনেক কঠিন। সো 1 লিটারে যদি আর্সেনিক থাকে 10 মিলিগ্রাম, তাহলে 10 লিটারে থাকবে 100 মিলিগ্রাম, 10 × 10 শেষ। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 100 মিলিগ্রাম। আছে নাকি অপশনে? এই যে দেখো অ্যান্সার অপশন দেওয়া আছে। এটা কোনো ম্যাথই না, জাস্ট খালি তোমার সাথে ফাইজলামি করা হয়েছে, বুঝা মানে তারা জানতে চাই তুমি ppm মানে বোঝো কিনা, যে ppm মানে যে 1 মিলিগ্রাম পার লিটারে দেখতে চাইলো, এটা যাচাই করলো যে তুমি বোঝো কিনা, বুঝতে পারছো? আচ্ছা, এন্ড এই প্রশ্নটাতে পরামর্শ অনেকে ছেড়ে দিবে, আল্লাহ কি না কি দিছে ppm মিলিগ্রাম, অনেকেই ছেড়ে দিবে। প্রশ্ন পড়ো, দেখো পারো কিনা, না পারলে তো সমস্যা নেই, আগে পড়ো, ঠিক আছে? প্রশ্ন পড়বা, সবসময় অভ্যাস রাখবা যে প্রশ্ন পড়বো। নিচের কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? খুবই ফেমাস কোশ্চেন, বারবার করে আসে। যে এই যে টলুইন যে আছে, এই টলুইন মৌলের মধ্যে অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটা পার্টি আছে। এই যে উপরের যে পার্টটা এটা একটা অ্যালকাইল মূলক, তোমরা দেখতে পারতেছো, আর যেটা অ্যালিফেটিক যৌগের তোমার হচ্ছে ধর্মকে ধারণ করে। আর নিচের যে পার্টটা আছে সেটা হচ্ছে
হলুদ যে পার্টটা আছে এটা কিন্তু বেনজিনের যেই তোমার বলো এটাকে আমরা বলি হচ্ছে অ্যারাইল মূলক, ঠিক আছে, অ্যারাইল মূলক, সেটা কিন্তু অ্যারোমেটিক যৌগকে তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। সো টলুইনের মধ্যে তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যালিফিটিক পার্ট, উপরের পার্টটা যেটা অ্যালিফিটিকের মতো আচরণ করে, আর নিচেরটা হচ্ছে অ্যারোমেটিকের মতো। সো একই সাথে অ্যালিফিটিক অ্যারোমেটিক দুইটা আচরণ করে কে? আমাদের টলুইন সাহেব যে আছে সেটা, আমাদের টলুইন সাহেব একই সাথে এই আচরণটা করে থাকে। এরপর 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রায় কত? সো আলটিমেটলি ঘনমাত্রা জানতে চাইছি, তাই না? ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, চলো আমরা বের করি যে পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে ঘনমাত্রা বের করার ফর্মুলা কি? হ্যাঁ, যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 10 গুণ করব, ডিভাইড বাই আণবিক ভর দ্বারা ভাগ করব। সো খুবই সিম্পল ফর্মুলা, পার্সেন্ট কত? 5 ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে আমরা কি করতে পারি? 10 দিয়ে কাটাকাটি করে তো 4 বার 5/4। সো 5/4 তো অনেক ইজি। কি করা যায়? 5/4 ওই যে ছোটবেলার নিয়মে করে ফেলতে পারো, অথবা আমি এমনিও জানি মুখস্থই, বাট তোমাদের জন্য করে দেখাইতেছি আর কি। সো একবার যাবে, তাই না? 5 এর মধ্যে 4 একবার যাবে, 1 বাকি থাকবে। এখন 1 এর মধ্যে তো আর 4 যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনো, এবং 10 4 এর মধ্যে কয়বার যাবে? 4 দুগুণে তোমার হচ্ছে 8। সো 1.2 এরপরে 5 আসবে আর কি, সো 1.25। বাট তুমি এতটুকু করলেই বুঝে যাবা যে 1.2 অপশনে একটাই আছে, এবং তার মানে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? 1.2 একটাই আছে। অথবা তুমি এমন চিন্তা করতে পারতা যে 4 5 এর মধ্যে একবার যাবে আর বাকি থাকবে 1, তাই না? সো 1 মানে কত? 0.25 0.25 0.25 0.25, তার মানে 1.25 সেটা এমনও করা যায়। এরপর 250 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? সো এটা তো ওই যে W = SM ডিভাইড বাই 1000, কারণ সবই দেওয়া আছে, W বের করতে বলছে। সো W = কি? W = হচ্ছে SMV ডিভাইড বাই 1000। এইবার আমাদের S কত? S বলছে 0.1 মোলার, সো আমরা 0.1 কে লিখবো 1/10। আমরা যখন গুণ ভাগ করব তখন দশমিকটাকে অ্যাভয়েড করব যেন আমাদের ক্যালকুলেশনটা সোজা হয়। সো 0.1 কে আমি 1/10 লিখতে পারি, এটা মানে তো 0.1। এরপর M কত? সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে হচ্ছে 40। আর V কত? V বলছে 250, তাই তো, ইনটু এটা হচ্ছে 1000। সো এবার কি করা যায়? আমরা দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করতে পারি, এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি করতে পারি। 25 100 এর মধ্যে কাটাকাটি যায় 4 বার, 4 দিয়ে 4 কে কাটাকাটি করে যায় 1 বার। এটা কি হইল? এটা পুরো ইজি ক্যালকুলেশন আসছে। आंसर কত? 1 গ্রাম। ঠিক আছে, आंसर কত? आंसर হচ্ছে 1 গ্রাম। সো এই পর্যন্ত অলরেডি আমরা এগ্রি জিএসটি 4 বছরের কোশ্চেন সলভ করলাম। এখন আবার আমরা বাওয়ের প্রায় 2 বছরের কোশ্চেন ব্যাংক সলভ শেষ। অলরেডি প্রায় এখানে 43টা কোশ্চেন হয়ে গেছে এবং আর 7টা কোশ্চেনের মতো আছে আজকের ক্লাসে। সো তুমি দেখো এই পর্যন্ত একটা এমন ম্যাথ পাইলাম না যে ম্যাথে আমাকে যে ধরো 30 থেকে 35 সেকেন্ড ধরে ক্যালকুলেশন করতেছে, এমন কোনো ম্যাথ পাইছো? এমন কোনো ম্যাথ কিন্তু পাও নাই। সো এরকম কোশ্চেনই কিন্তু আসবে, আশা করা যায়। এখন একটা বা দুইটা কঠিন আসতে পারে, তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি ওইটাকে রেখে বাকিগুলো অ্যান্সার করে সময় নিয়ে ওটা যদি থাকে সলভ করব, আর নয়তো যদি না পারি তো কিছু করার নাই। বাট ওইটার আশায় তুমি বাকি পুরো পরীক্ষা নষ্ট করে দিবা, এমন যেন না হয়। ঠিক আছে, ওকে। এরপর K2Cr2O7 এর মধ্যে ক্রোমিয়ামের জারণ মান অলরেডি তোমার হচ্ছে এগ্রিজিএসটি 19 সালে হুবহু আসছে, হুবহু, তাই না? যে এটা কত? এটা হচ্ছে -7টা আছে, তো তাহলে -14, পটাশিয়াম হচ্ছে +2, তাহলে ক্রোমিয়াম দুইটা হচ্ছে +12, তাহলে এক একটা হচ্ছে +6 করে, এক একটা হচ্ছে +6 করে, এক একটা হচ্ছে 6 করে। সো ক্রোমিয়ামের জারণ হচ্ছে +6, এবং দেখা গেছে বাওয়ের এই কোশ্চেনটাই এগ্রিতে তোমার হচ্ছে 19-20 সালে আসছিল। সো দেখো কয়টা কোশ্চেন আসলো, প্রায় 10টার মতো কোশ্চেন কিন্তু আসছে। সো কি বলবো, আর কিছু বলার নাই। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বুঝতেই পারতেছো যে যে ভার্সিটি কোশ্চেন করবে তাদের ধাঁচ থাকবেই। হ্যাঁ, এবছর হয়তো 10টা কোশ্চেন আসবে না, 2টা কোশ্চেন তো আসবে, বা প্যাটার্নটা তো মিলবে, তাদের প্যাটার্নের সাথে তো মিলবে। আমার কথা কি বুঝতে পারছো? যেমন এই কোশ্চেনটা দেখো যে ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ? অলরেডি ভাই বলে আসলাম একটু আগেও যে 60 কোবাল্ট, যখন আমরা সলভ করছি 60 কোবাল্ট কিসে ব্যবহার করা হয়? ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় 60 কোবাল্ট। ওটা আমরা পড়িয়ে আসছি, তাই না? যে ক্যান্সারের চিকিৎসায় এই 60 কোবাল্ট ব্যবহার করে। এটা কি? তেজস্ক্রিয় আইসোটোপ। ফসফরাস পরে আসলাম, তেজস্ক্রিয় আইসোটোপ নয়, যেটা একটু আগে সলভ করছি। সেরকম কোশ্চেন কিন্তু আসতেছে। টাইপগুলো বুঝতেছো? এই হচ্ছে টাইপ। কোন পদার্থের ভৌত অবস্থায় এক হলেও গঠন কাঠামোতে ভিন্ন আছে? এই যে খুবই ফেমাস কোশ্চেন যে ভাই কার্বন তুমি কত রূপে কে দেখো? কার্বনকে তুমি কয়লা রূপে দেখো, কার্বনকে তুমি হীরা রূপে দেখো, ভাই কার্বনকে তুমি হচ্ছে গ্রাফাইট রূপে দেখো। সো কার্বনের কিন্তু অনেকগুলো রূপভেদ আছে, তাই না? এই কার্বনকে তুমি কিন্তু ফুলারিন আকারে দেখো। সো কার্বনের কিন্তু অনেকগুলো রূপভেদ আছে, ঠিক আছে? কার্বনের কিন্তু অনেকগুলা রূপভেদ আছে।
সো কার্বনের তোমার কি ভৌত অবস্থা এক এক সময় একটা হইতে পারে, কিন্তু ওদের গঠন কাঠামো কিন্তু কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। এক একটার গঠন কিন্তু এক এক রকম। যেমন গ্রাফাইট, এটার মধ্যে sp2 সংকরায়ন আছে, sp2 সংকরায়ন আছে, কিন্তু হীরাতে sp3 সংকরায়ন আছে। এই জিনিসগুলো কতবার করে আমরা পড়ছি, তাই না? সো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে কার্বন। কার্বনের অনেকগুলো রূপভেদ কিন্তু আছে, কার্বনের অনেকগুলো রূপভেদ কিন্তু আছে। এরপর একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? খুবই সিম্পল, আমাদের যদি n বলে দেয়, যেমন এখানে n গিভেন, n is equals to 5, সো আমরা জানি যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কেমনে বের করব, ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়ালস টু হবে 2n স্কয়ার, তাহলে 2 × 5 স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 50। তোমাকে ধারণ ক্ষমতা বের করতে বলছে 50। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 50, সো 2n স্কয়ার। এরপর নিচের কোনটি বাফার দ্রবণ? কোশ্চেন আসছে না, নিচের কোনটি বাফার দ্রবণ? সো একটু চলো খুঁজে দেখি তো। এই ডিরেক্টলি দেওয়াই আছে তো, এই দেখো CH3COOH এবং CH3COONA, সো এটা হচ্ছে বাফার দ্রবণ। তোমার প্রশ্ন হতে পারে এইখানে, ভাই আপনি তো বাফার দ্রবণে এইটাও লিখছিলেন, আমি কিন্তু এখানে একটা কথা বলছিলাম যে এইটা বাফার হইতেও পারে নাও হইতে পারে। এই কেসে বাফার কখন হয়? মনে রাখবা যে বাফার শক্তিশালী, ধরো একজন শক্তিশালী অ্যাসিড হইতে পারে, ক্ষার হইতে পারে, তার সাথে আরেকজন দুর্বল, ঠিক আছে? তুমি যদি শক্তিশালী অ্যাসিড নাও তাহলে দুর্বল ক্ষার হবে, তুমি যদি শক্তিশালী ক্ষার নাও তাহলে দুর্বল অ্যাসিড হবে। দুইটা সেম নিতে পারবা না, যে শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিড, এমন না। অ্যাসিড আর অ্যাসিড কি বিক্রিয়া করবে? জীবনও না। তাহলে শক্তিশালী অ্যাসিড হইলে দুর্বল ক্ষার, আবার শক্তিশালী ক্ষার হইলে দুর্বল অ্যাসিড, ঠিক আছে? সো এরকম প্যাটার্ন থেকে বাফার হবে তখন যদি শক্তিশালীটা শেষ হয়ে যায়, শক্তিশালীটা পরিমাণে কম থাকে, শক্তিশালীটা যদি লিমিটিং বিক্রিয়ক হয়, শক্তিশালীটা যদি কি হয়, শক্তিশালীটা যদি লিমিটিং বিক্রিয়ক হয়, তাহলে সেই কেসে কেবলমাত্র বাফার পাওয়া সম্ভব। সো এখানে CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বাফার পাওয়া যাবে যদি এই যে শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া শেষে শেষ হয়ে যায়। সো এখন শেষ হবে কি হবে না সেটা তো জানি না। সো এই কেসে যেহেতু অলরেডি এটা অ্যান্সার আছে, সেটা আমাকে অ্যান্সার দাগাইতে হবে। এখন ধরো এইটা অপশনে নাই, তখন কিন্তু তোমাকে বাধ্য এটাই দাগাইতে হইতো ওই কেসে। তো যদি অ্যান্সার বাফার দ্রবণটা ডিরেক্ট থাকে তাহলে সেইটা, যদি ডিরেক্টটা না থাকে তাহলে ইনডিরেক্টই তোমাকে অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে কোশ্চেন আমরা যাই। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? আমরা সবাই জানি বজ্রপাতের সময় বাতাসে নাইট্রোজেন ফিক্সেশন হয়। নাইট্রোজেন ফিক্সেশন বায়ুমণ্ডলে কি হয়? বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিক্সেশন হয়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ফিক্সেশন হয়। তাহলে অ্যান্সার কোনটা? বজ্রপাতের সময় কোনটা অ্যাক্টিভ হয়? নাইট্রোজেন অ্যাক্টিভ হয়। বজ্রপাতের সময় কোনটা অ্যাক্টিভ হয়? নাইট্রোজেন অ্যাক্টিভ হয়। এরপরে কোশ্চেন, লাস্ট কোশ্চেন, নিচের কোন মৌলের আকার সবথেকে ছোট? সো লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব তো একই গ্রুপ, একই পর্যায়ে দেখা যাচ্ছে। আমরা জানি লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। সেখানে আমাদের কোন কোন মৌলগুলো আছে? আমাদের লিথিয়াম ভাইয়া আছে, এরপর আমাদের কার্বন ভাইয়া আছে, এরপর হচ্ছে আমাদের নাইট্রোজেন ভাইয়া আছে এবং অক্সিজেন ভাইয়া আছে। আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, এবং সেই অনুযায়ী সবার তোমার হচ্ছে ডানে কে আছে? অক্সিজেন, সো হচ্ছে সব থেকে ছোট। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন সব থেকে ছোট, তাহলে আকার ছোট চাইছে অক্সিজেন। এই দেখো আমরা কিন্তু হচ্ছে অলরেডি বাউয়ের বিগত 2 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করলাম। বিগত 2 বছর বলতে মানে বাউ যখন থেকে কোশ্চেন করতো আর কি, 18 সাল 17 সাল তখনকার কোশ্চেন সলভ করলাম। সো নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কেমনে ক্লাসগুলো আমি নিচ্ছি, এবং আমি কিন্তু তোমাকে জাস্ট কাজ হচ্ছে এখানে সলভ করতে আসিনি, আমি কোশ্চেন ব্যাংকগুলোকে তোমার অ্যানালাইসিস করলাম যে কিভাবে তোমার হচ্ছে ডিরেক্ট কোশ্চেনগুলো হুবহু বা টাইপ ওয়াইজ কিন্তু এগ্রিতে আসছে, তাই না? সো এই বছর যেহেতু বাউ কোশ্চেন করতেছে, ধাঁচ তো আর চেঞ্জ হবে না, টিচারদের ধাঁচটা কিন্তু একই থাকবে, ঠিক আছে? প্রশ্ন চেঞ্জ হবে, টাইপ চেঞ্জ হবে। ধরো হুবহু এই যে এই 4টা ক্লাস, এই 2টা ক্লাস থেকে একটা প্রশ্নও আসলো না, বাট টাইপ তো আসবে। আমি তো তোমাকে বলতে পারবো যে দেখো আকার ছোটর প্রশ্নটা কিন্তু আসছে, ওই যে ইলেকট্রন শক্তিটা কিন্তু আসছে, ওই যে তোমার হচ্ছে কেডব্লিউ এর মানটা কিন্তু জানতে চাইছে, কেডব্লিউ থেকে কোশ্চেন আসছে, অসওয়াল্ড থেকে আসছে, বাফার থেকে আসছে। আমি তো তোমাকে এই জিনিসগুলো বলতে পারবো, তাই না? সো তোমাদের সাথে দেখা হবে এর পরের লেকচারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।